ডাল ভরা গরু, পুকুর ভর্তি মাছ আর 5 বউ নিয়ে রমেশ কিছুটা রাজার হালেই দিন পার করছিল। অনেক সুখে থাকার পরেও মনের মধ্যে চাপা কষ্ট ছিল তার। তাকে চিন্তিত দেখতে পেয়ে তার 5 বউ তার কাছে এলো। আরে আরে, কি হয়েছে তোমার? কিছুদিন থেকেই দেখছি তুমি খুব চিন্তা করছো। হ্যাঁ দিদি, আমিও খেয়াল করেছি। হ্যাঁ, আমিও তাই বলি। কি হয়েছে গো তোমার? কি আর হইব, তোমরা কি কিছু জানো না? কেন, কি আবার হলো? হঠাৎ কইরা না, একে একে 5খানা বিয়া করলাম, আর 1খানা বউ আমারে ছলের মুখ দেখাইতে পারলো না। এর চেয়ে বেশি কষ্ট আর কোনখানে রাখমু কও তো? আমি কি ভুল করছি যে উপরওয়ালা আমাকে এত বড় শাস্তি দিল? তুমি আর এত ভেঙে পড়ো না তো। তুমি এত কষ্ট পেলে আমরা 5 বউ কি করব বলো তো? বাইরে কোনো বিয়ে না করে আমার 5 বোনকে এক এক করে তুমি বিয়ে করলে। বাবা মা মারা যাওয়া 5 বোন আমরা। আমার মা বাবা মারা যাওয়ার পর তুমিই তো কষ্ট করে আমাদের আগলে রেখেছো। হ্যাঁ গো, তুমি দেখো কিছু না কিছু একটা ঠিকই হবে। দেহি কি হয়। আমার এতগুলা সম্পদ দেখবার তো কেউই নাই। আমি যদি মরে যাই তাহলে তোমাদের কি হইব একবার কি ভাইবা দেখছাও? আচ্ছা আচ্ছা, তুমি এসব নিয়ে ভেবো না তো। এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি, চুপচাপ খেয়ে নাও। এইভাবেই তাদের দিন কাটছিল। চাষের পাঁচ বউ সাধারণ মানুষের মতো দেখতে হলেও তাদের 5 জনের ছিল 5 ধরনের গুণ। বড় বউ শীতলার হাতের রান্না তো যেন নয়, মনে হয় অমৃত। মেজ বউ রমলার হাতের কাজ চোখ ধাঁধানো সুন্দর। সেজ বউ কমলা হাত তার 5 ফুট পর্যন্ত লম্বা করতে পারত। নোয়া বউ অরুন্ধতী একবার ফু দিলে গাছপালা উড়ে যেত। আর ছোট বউ মহেশ্বরী অদৃশ্য হতে পারত। এমনই একদিন চাষি তড়িঘড়ি করে ঘরে এসে তার 5 বউকে ডাকতে লাগলো। কোনে সবাই কই গেলা? বড় ছোট নোয়া সেজো, সবাই আইসো দেখি এদিকে, তাড়াতাড়ি আইসো। কি হয়েছে কি? তুমি এত হাঁপাচ্ছ কেন? এত তড়িঘড়ি করে ডাকলে কেন? কোনো কি বিপদ হয়েছে? আরে আরে, এসব অলক্ষণে কথা বলিস না ছোট। আরে কালকে গুরুমা আসতেছে, শুনছাও? গুরুমা এই চলে আসলো বলে। আরে আরে, কোনো খোঁজ খবর ছাড়াই গুরুমা হঠাৎ এই সময় আসবেন যে? আরে গুরুমা পত্র লিখছে 5 বইয়ের। গুরুমা এখানে আইয়া তোমাকে 5 বইয়ে 5টা ফল দিব। সেই ফল খাইয়া তোমাকে পেটে ছল আসবো। কিন্তু একটা শর্ত আছে, তোমাদের 5 বই কি গুরুমাকে সন্তুষ্ট করা লাগবো। যে সন্তুষ্ট করবার পারবো না সে ফল পাইবো না। ও, এই ব্যাপার। ও নিয়ে তুমি একদম চিন্তা করো না, গুরুমাকে আমরা ঠিকই সন্তুষ্ট করতে পারবো। আর হ্যাঁ, আমাদের মধ্যে যদি আর একজনেরও সন্তান হয়ে থাকে তাহলে আমরা 5 জন মিলে তার 5 মা হয়ে তাকে আগলে রাখবো। যাক, নিশ্চিন্ত হইলাম। এখন তোমরা কথা না বাড়াইয়া তাড়াতাড়ি পুরা বাড়ি গোবর জল দিয়ে দাও। 5 বউয়ের সব আয়োজন চললো বেশ জোর কদমে। সকাল হতে না হতে গুরুমা এসে হাজির। গুরুমা, গুরুমা আপনি এসেছেন। আপনি ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না। হ্যাঁ গুরুমা, আপনি আমাদের সাহায্য করুন। হ্যাঁ, আর এজন্যই তো আমি এখানে এলাম। আর তোমরা তা পাওয়ার যোগ্য কিনা সেটা যাচাই করার জন্যই আমি এখানে এসেছি। 5টা পরীক্ষার মাধ্যমে তোমাদের যাচাই করব। বলুন গুরুমা, আমাদের কি পরীক্ষা করবেন? আমি এসেছি দূর থেকে, আমাকে রান্না করে খাওয়াতে হবে। যে আমাকে রান্না করে খাইয়ে সন্তুষ্ট করতে পারবে সেই আমার কাছে প্রথম ফলটি পাবে। আচ্ছা ঠিক আছে গুরুমা, আপনি বিশ্রাম করুন। আমরা আপনার জন্য খাবারের আয়োজন করছি। গুরুমায়ের এমন ইচ্ছে শুনে 5 বউ রান্নাঘরে আলোচনা করতে শুরু করলো। দিদি, তুমি তো অনেক সুন্দর রান্না করতে পারো, তুমি রান্না শুরু করে দাও। প্রথম ফলটা না হয় তুমিই পাও। আচ্ছা ঠিক আছে বোন, আমি তবে রান্না করব। বড় বউ অনেক মনোযোগ দিয়ে রান্না করলো। গুরুমা তা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। বাহ বাহ, এ তো রান্না চমৎকার, মনে হচ্ছে অমৃত। কে রান্না করেছে এসব?
এইসব বড়দি রান্না করেছে। বাহ বাহ, তবে প্রথম ফল তোমার হোক। এই নাও সেই ফল, এটা আজ রাতেই খাবে। আচ্ছা ঠিক আছে গুরুমা, এবার কি পরীক্ষা? আমার সাধের মূর্তি ভেঙে গেছে, যে এটাকে জোড়া লাগাতে পারবে দ্বিতীয় ফল সেই পাবে। গুরুমা এবার একটি আধ ভাঙা মূর্তি বের করলো এবং তাদের 4 বউয়ের হাতে দিল এবং তারা 4 জন আবারও আলোচনায় বসলো। আচ্ছা মিস্তি, তোর হাতের কাজ তো অনেক সুন্দর, এবার না হয় তুই কর। বেশ, তবে এই কাজ এবার আমিই করব। মেজ বউ সারা রাত পরিশ্রম করে মূর্তিটাকে আগের থেকেও অনেক ভালো করে তৈরি করলো। গুরুমা পরদিন দেখে তো ভীষণ অবাক। বাহ, কে বানালো এটা? এটা তো আগের চেয়েও বেশি সুন্দর হয়ে গেছে। এটা আমি বানিয়েছি গুরুমা। বেশ, এই ফল এবার তাহলে তুই পাবি। আচ্ছা গুরুমা। পরদিন গুরুমা তুলো নিয়ে বসলো চরকা কাটতে, আর 5 বউ তার পাশেই বসে থাকলো। সেখান থেকে একটি তুলো বাতাসে উড়ে গিয়ে গাছের মগডালে বাঁধা পড়লো। এই যা, এই তুলো তো উড়ে গেল। এখন এই তুলো যে গাছ না কেটেই নিয়ে আসতে পারবে তৃতীয় ফল তারই হবে। আমি আমার হাত অনেক লম্বা করতে পারি, আমি এক্ষুনি নিয়ে আসছি গুরুমা। হাত লম্বা করে সেজ বউ সেই তুলো নিয়ে এলো। এই নিন গুরুমা আপনার তুলো। বাহ, বেশ ভালো, তবে এই পরবর্তী ফল তুমিই পাবে। আচ্ছা গুরুমা, পরবর্তী পরীক্ষা কি হবে? আমি শুনেছি তোমাদের এই গ্রামের মোড়ল নাকি তোমাদের অনেকের টাকা আত্মসাৎ করেছে। যে ধরা না পড়ে সেই টাকা ফিরিয়ে আনতে পারবে, তোমাদের মধ্যে যে ধরা না পড়ে আসল খবর আনতে পারবে, তাকেই আমি পরবর্তী ফল দেব। 5 বউ আবারও আলোচনায় বসলো। এই মহেশ্বরী, তুই তো অদৃশ্য হতে পারিস, এই পরীক্ষাটা না হয় তুই দে। তুই ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। তুই তো অদৃশ্য হতে পারিস, জমিদাররা চাইলেও তোকে ধরতে পারবে না। বেশ, তবে আজ আমিই যাব। ছোট বউ অদৃশ্য হয়ে জমিদার বাড়িতে গেল। সেখানে গিয়ে দেখলো জমিদার গরিবদের মারধর করে তাদের ধন সম্পদ আত্মসাৎ করছে। বাড়িতে এসে সে সব খুলে বলল। সব শুনে গুরুমা অবাক হয়ে গেল। তুমি সত্যি অদৃশ্য হতে পারো? দেখাও দেখি। এক্ষুনি দেখাচ্ছি গুরুমা। বাহ, অসাধারণ প্রতিভা। বেশ, তবে পরের ফলটি তুমিই পাবে, আর আমার পরবর্তী পরীক্ষা হবে সবচেয়ে কঠিন। গুরুমার কথা শেষ হতে না হতেই এক বিশাল ঘূর্ণিঝড়ের আগমন হলো। প্রচুর বিদ্যুতের চমকানি আর ঝড় এগিয়ে এলো তাদের দিকে। কি ঝড় শুরু হলো! এই যে ঘূর্ণিঝড়, একবার বাড়ির উপরে এলে তো সব ভেঙে চুরে যাবে। বেশ, তবে এখন হবে শেষ পরীক্ষা। যে এই ঝড় থামাতে পারবে তার শেষ ফলটা তাকেই দেব। সে কি, ঘূর্ণিঝড় আবার থামাবে কে? এ তো প্রকৃতির সৃষ্টি। আমি পারবো দিদি, আমি ফু দিয়ে এই ঝড় অন্যদিকে পাঠাতে পারবো। নোয়া বউ ফু দিয়ে ঝড় সরিয়ে দিল। এটা ছিল সবচেয়ে শেষ পরীক্ষা। এই নাও শেষ ফল। তোমরা 5 বউ অতি বুদ্ধিমতী আর গুণবতী। তোমাদের 5 সন্তান তোমাদের ঘর আলো করুক। ধন্যবাদ গুরুমা, অনেক ধন্যবাদ আপনাকে। বছর ঘুরতে না ঘুরতেই 5 ছেলে মেয়ে দিয়ে চাষির ঘর আলো হয়ে উঠল, আর তাদের কোনো কষ্টই থাকলো না। কেন মাতা, আমি কেন যেতে পারবো না? কারণ তুমি হলে চন্দ্রকন্যা। তুমি যে আর 10 জনের মতো নও, তাই পৃথিবীতে তুমি কিছুতেই চন্দ্রকন্যা হয়ে যেতে পারবে না। মাতা, আমার দুঃখী মায়ের কাছে যাওয়ার মতো কি আর কোনো উপায় নেই? আছে মা, আছে। পৃথিবীতে যেতে হলে তুমি কিছুতেই চন্দ্রকন্যা রূপে যেতে পারবে না। তোমাকে যে পুনর্জন্ম নিতে হবে। পুনর্জন্ম মানে? হ্যাঁ বাছা, পুনর্জন্ম। এর মানে হলো পৃথিবীতে তোমার যে মা আছেন তার গর্ভে তোমাকে আবারও জন্ম নিতে হবে, তবেই যে তুমি পৃথিবীতে যেতে পারবে, আর তোমার পৃথিবীতে থাকা বাবা মায়ের কষ্টও তুমি মুছে দিতে পারবে। কিন্তু চন্দ্রমাতা, আমি কিভাবে পৃথিবীতে মায়ের গর্ভে জন্ম নেব?
এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব, আর তার সব ব্যবস্থাই আমি নিজের হাতে করব। মনে রাখবে, তুমি কিন্তু পৃথিবীতে সাধারণ মানুষ হয়ে জন্ম নেবে, আর তুমি যে চন্দ্রকন্যা এটা তুমি ভুলে যাবে, কারণ তোমার যে আর কোনো শক্তিই থাকবে না। চন্দ্রমাতা, আমি যে মানুষ হয়ে জন্ম নিতে চাই, আর আমি আমার বাবা মায়ের কষ্ট চিরদিনের জন্য দূর করতে চাই। মাতা, তুমি আমার পৃথিবীতে যাওয়ার ব্যবস্থা করে দাও। হ্যাঁ বাছা, তাহলে তো এবার আমাকে পৃথিবীতে যেতেই হবে। পর চন্দ্রমাতা পরিরূপে পৃথিবীতে যায়। অন্যদিকে সুমন প্রতিদিনের মতো আজও জঙ্গলে কাঠ কাটতে যায়, আর কাঠ কাটতে কাটতে সে হঠাৎই কাঁদতে থাকে। আজ এই দিনে আমি আমার আলোমাকে কুড়িয়ে পেয়েছিলাম। আলোমা, তুই ভালো থাকিস রে মা। হে ঈশ্বর, আমি যে আমার স্ত্রীর কষ্ট সহ্য করতে পারছি না। এসব কথা বলতেই তখনই সেখানে চন্দ্রমাতার রূপী পরী চলে আসে। পরীকে দেখে তো সুমন ভীষণ অবাক হয়ে যায়, আর বলে, কে তুমি? আমি এক পরী। আমি জানি তোমার মনে অনেক কষ্ট। তুমি আর তোমার স্ত্রী একটা সন্তানের জন্য ভীষণ কষ্ট পাও। আমি যে তোমাদের কষ্ট দূর করতে এসেছি। এই নাও জাদুই ফল। এই ফল যদি তোমার স্ত্রী খায় তবে তোমার স্ত্রী গর্ভবতী হবেন, আর তোমাদেরও কখনো কোনো কষ্ট করতে হবে না। তুমি সত্যি বলছো? আমাদেরও সন্তান হবে? আমি সন্তানের বাবা হতে পারবো? হ্যাঁ গো হ্যাঁ, আমি যে সত্যি বলছি। এবার আমি চলি তবে। এসব কথা বলে পরী সেখান থেকে চলে যায়, আর সুমন হাঁটতে হাঁটতে বাড়িতে আসে। আর বাড়িতে এসে সে তার স্ত্রীকে ডাকতে থাকে। আরে কণা, তুমি কোথায়? তাড়াতাড়ি বেরিয়ে এসো, একটা সুখবর আছে গো। কই গো, এসো তাড়াতাড়ি। বাবা, এত তাড়া? কি সুখবর আছে বলো শুনি। এই যে আমার হাতে ফল দেখছো, এই ফল খেলে তুমি গর্ভবতী হবে। আমাদের ঘরে যে সন্তান আসবে, তুমি যে মা হবে আর আমি বাবা হব। কি বলছো এসব? ফল খেলে কি করে বাচ্চা হবে? তুমি কি সন্তানের আশায় পাগল হলে নাকি? না গো না, আমি সত্যি বলছি। এরপর সুমন তার স্ত্রী কণাকে সব কথা খুলে বলে। সব শুনে কণা ভীষণ খুশি হয়ে যায়। হে ঈশ্বর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার একটা ছোট্ট সন্তান হবে, আর আমি তার সাথে খেলবো। দাও দাও, আমায় ফলটি দাও। এরপর কণা খুশি মনে সেই ফলটি খেয়ে নেয়। কণা ফলটি খাওয়ার সঙ্গে সঙ্গে অনেক খুশি হয়। সে সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করে। বেশ কিছুদিন পরে কণা গর্ভবতী হয়। এতে সুমন আর কণা দুজনেই ভীষণ খুশি ছিল। ওগো শুনছো? তুমি আজ বাজার থেকে একটা সুন্দর জামা নিয়ে এসো তো। জামা দিয়ে কি করবে গো? তুমি তো জামা পরো না, তাহলে কি করবে? আরে পাগল, আমার জন্য নয়, আমার সন্তানের জন্য সুন্দর একটা জামা নিয়ে এসো। আমার মেয়েকে জামা পরলে অনেক সুন্দর লাগবে। মেয়ে? তুমি কিভাবে জানলে আমাদের মেয়ে হবে? আমাদের তো ছেলেও হতে পারে। আমি জানি আমার মেয়েই হবে। আমার আলো মায়ের মতো মিষ্টি একটা মেয়ে হবে। আমার মেয়ে হলে আমি তার নামও আলো রাখবো। ওহ, আলো। আলোর কথা আজ সত্যি অনেক মনে পড়ছে। হ্যাঁ, ও আমার মেয়ে, ও আমার আলো। কে জানে আমার মেয়েটা চাঁদে কেমন আছে। কেঁদো না গো, ও তো পৃথিবীর আলো, রাতে আকাশের আলো। আর মন খারাপ করে না তো, ও সত্যি অনেক ভালো আছে। আচ্ছা, আমি এখন বাজারে যাচ্ছি। মনে করে কিন্তু জামাটা আনবে, বুঝলে? আবার ভুলে যেও না। আমার ঘাড়ে কটা মাথা যে আমি ভুলে যাব? আচ্ছা, আমি সুন্দর দেখে জামা আনবো। এই বলে সুমন চলে যায়। এভাবেই হাসি, আনন্দ আর সন্তানের আশা নিয়ে তাদের দিন কাটছিল। একদিন কণার খুব জোরে প্রসব ব্যথা ওঠে, আর সে চিৎকার করে কাঁদতে থাকে। কণার এমন চিৎকার শুনে সুমন তাড়াতাড়ি করে সেখানে চলে আসে। হায় হায়, আমি এখন কি করি? কণা, তুমি চিন্তা করো না, আমি দাইমাকে ডেকে আনছি। এরপর সুমন দাইমাকে ডেকে নিয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যে কণা সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দেয়। কন্যা সন্তানের কথা শুনে সুমন এবং কণা দুজনেই ভীষণ খুশি ছিল। কণা, তুমি ঠিক আছো? এই দেখো আমাদের মেয়ে আলো। তোমাকে আমি বলেছিলাম না আমাদের মেয়ে হবে? দেখেছো তো, আমাদের মেয়ে হয়েছে। আমার মেয়ে আলো। তুমি আমাদের মেয়েটাকে দেখো, একে দেখতে একদম চন্দ্রকন্যার মতো লাগছে। সত্যি বলছো গো? এ তো সত্যি চন্দ্রকন্যার মতো। আমাদের ঘরকে কত সুন্দর আলোকিত করেছে।
তারা তাদের সন্তানকে কাছে পেয়ে ভীষণ খুশি ছিল। এদিকে চন্দ্রমাতা চন্দ্ররাজ্যে বসে চন্দ্রকন্যার পুনর্জন্ম হওয়ার কাহিনী সবটাই উপর থেকে দেখছিল। এভাবে সুমন ও কণার ভালোবাসায় ছোট্ট সন্তানটি বড় হতে থাকে। সুমন ও কণার ছোট্ট মেয়ে আলো দেখতে ছিল অনেক সুন্দর, আর তার মুখটাও ছিল ভীষণ মায়াবী। তাই গ্রামের অনেকেই তাকে ভালোবেসে মায়াবী বলে ডাকতো। মা, ও মা, মা গো, কোথায় গেলে তুমি? কোথায় গো? বেরিয়ে এসো তাড়াতাড়ি। মা, ও মা। বাপরে বাপ, এত চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে বলতো? কি হয়নি সেটা বলো তো। জানো তো মা, আজকে না আমি অনেক খুশি। এত অস্থির না হয়ে এখন বলতো কি হয়েছে? মা, তুমি জানো আমি না আজকে রীতাদের বাড়িতে গিয়েছিলাম। রীতাদের বাড়িতে যে ময়না পাখিটা আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে। আবার আমাকে কি বলেছে তুমি জানো? বারবার শুধু বলছে আলো আলো আলো। হায় রে আমার পাগলি মেয়ে, তুই এই জন্য বাড়ি মাথায় তুলেছিস? তুমি বলো না মা, এটা তো খুব খুশির খবর। আচ্ছা মা, বাবা কোথায় বলো তো? বাবাকেও তো এসব জানাতে হবে। কোথায় মা? বাবা কোথায়? বলো না মা, বাবা কোথায় গেছে? তোর বাবা তো কাজে গেছে, জঙ্গলে কাঠ কাটতে। ইস রে, বাবাকে আমি এই খুশির খবরটা দিতেই পারলাম না। মা, ও মা, বলো না মা, বাবা ঠিক কখন আসবে? তোর বাবা তো সন্ধ্যার আগে ফিরবে না, মন খারাপ করিস না মা। তোর বাবা আসলে তখন বলিস। চল তো, এখন খেয়ে নিবি। এরপর কণা তার মেয়ে আলোকে নিয়ে ঘরে চলে যায়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, আর দেখতে দেখতে সন্ধ্যাও গড়িয়ে যায়। কিন্তু তবু সুমন বাড়িতে ফিরে আসে না। সুমন বাড়িতে না ফিরে আসায় কণা এবং আলো ভীষণ চিন্তায় পড়ে যায়। মা, ও মা, বাবা তো দেখছি এখনো এলো না। বাবার আবার কিছু হয়ে যায়নি তো? ও মা, বাবা তো কখনোই এত দেরি করে না গো। সত্যি তো মা, তোর বাবা তো এখনো নেই। কোনো বিপদ হলো না তো? চল মা, একটু এগিয়ে দেখি। এরপর রাত হতে কণা আর আলো সুমনকে খুঁজতে বের হয়। তখন চারপাশ একদম অন্ধকার ছিল, চাঁদের যেন কোনো আলোই ছিল না। মা, এবার কিন্তু আমার ভীষণ ভয় করছে। বাবাকে সে কখন থেকে খুঁজে যাচ্ছি, কিন্তু তবু বাবার কোনো খোঁজ পাচ্ছি না। ভয় পাস না মা, তোর কোনো ভয় নেই। আমি তো তোর সাথে আছি। দেখিস, তোর বাবাকে আমরা ঠিক খুঁজে পাবো। এই বলে কণার আলো আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে আলো হঠাৎই জঙ্গলে থাকা এক কুয়োতে পড়ে যায়। আর এই দেখে তো কণা চিৎকার করে ওঠে। আলো, আলো, এখন আমি কি করি? তো বন্ধুরা, কোথায় গেল আলোর বাবা সুমন? তার কি কোনো বিপদ হয়েছে? এখন কণা কিভাবেই বা আলোকে বাঁচাবে, আর কি করি বা তার স্বামী সুমনকে খুঁজে বের করবে? এই সব কিছুই তোমরা দেখতে পারবে গল্পের চতুর্থ পর্বে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন। স্টেশনের পাশে একটা টেকো চালচুলোহীন মহিলা অসহায়ের মতো বসে আছে, লোকজনের কাছে হাত পাচ্ছে। এ দেখে স্টেশনের ঝাড়ুদার বিনুর ভীষণ মায়া হয়। আহারে, এই মহিলাটা ভীষণ অসহায়। মহিলাটাকে দেখে আমার বড্ড মায়া হচ্ছে, আর মহিলাটাকে দেখে বড্ড ক্ষুধার্ত মনে হচ্ছে। এসব কথা বলে বিনু মহিলাটির কাছে যায়, আর বিনুকে দেখে মহিলাটি অসহায়ের মতো হাত পেতে বলে, মারে, আমাকে একটু খেতে দিবি? আমার যে বড্ড খেতে পেয়েছে, আমাকে খেতে দে না রে মা। আমি যে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি, দে না একটু খেতে রে মা। আমার সাথে তো কোনো খাবার নেই, তুমি আমার সাথে চলো মাসিমা, তুমি তোমাকে পেট ভরে খাওয়াবো। এরপর বিনু মহিলাটিকে সাথে নিয়ে বাড়িতে চলে যায়, আর বিনু মহিলাটিকে খাবার খেতে দেয়। মহিলাটি পেট পুরে খাবার খায়। উফ, বড্ড শান্তি পেলাম। সেই কবে নিজের হাতের রান্না এভাবে পেট পুরে খেয়েছি, আর আজ খেলাম। আসলে মা, আমি কোনো ভিখারি নই। ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমার এই অবস্থা।
কেন মাসিমা, কি এমন ঘটেছে তোমার সাথে? যে ভাগ্য আজ তোমাকে এমন করে লোকের কাছে হাত পাততে বাধ্য করেছে? সে অনেক কথা রে মা, আসলে আমি একটা পরী। আর আমি এমন টেকও ছিলাম না। আমার মাথায় লম্বা লম্বা চুল ছিল, আর লম্বা চুল যেমন সুন্দর করে বাঁধতাম তেমনি গুছিয়েও সংসার করতাম। চাঁদের দেশে আমার সাজানো গোজানো একটা সংসার ছিল। আমার সংসারে আমার স্বামী আর একটা কন্যাও ছিল। কিন্তু আমার সুন্দর সংসারের উপর এক শয়তান রাক্ষসী নজর পড়ে। দেখেছো আমাদের মেয়ে কত সুন্দর বেড়ে উঠছে। আমার কোলে এমন সুন্দর ফুটফুটে আর পূর্ণ সুখের অধিকারী কন্যা আসবে তা আমি কখনোই ভাবতে পারিনি। আমার কপালটা সত্যি অনেক ভালো। পরিরাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার পর তোমায় নিয়ে চাঁদের দেশে এসেছিলাম। চাঁদের দেশে যে আমার এত সুন্দর একটা সংসার হবে তা বুঝে উপরওয়ালাই ঠিক করে রেখেছিলেন। লম্বা পরের সংসার, কিন্তু আমি যে তোর সুখের সংসার থেকে একজনকে নিয়ে যেতে এসেছি রে। তোর সুখের সংসারে বাধা দেওয়ার ইচ্ছে আমার নেই বাপু, তবে যে তোর কন্যাকে আমার চাই চাই। এসব তুমি কি বলছো রাক্ষসী? আমি কিছুতেই আমার কন্যাকে তোমার মতো রাক্ষসীর হাতে যেতে দিব না। তোমাকে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যাও, নয়তো তোমার মৃত্যু আজ কেউ ঠেকাতে পারবে না। সামান্য একটা পরী হয়ে তুই আমাকে মারতে চাইছিস? আমার শক্তি সম্পর্কে কি তোর কোনো ধারণা আছে? এরপর ওই রাক্ষসী আমার স্বামীকে হত্যা করে, তার লম্বা হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরে আর তুলে ঝরে আছাড় মেরে ফেলে দেয়। দেখেছিস তো বোকা পরি, আমার কত শক্তি। আমি চাইলে তোর স্বামীর মতো তোকেও হত্যা করতে পারতাম, কিন্তু সেটা আমি করব না। আগে তোর মাথার লম্বা চুলগুলো কেড়ে নিব আর তোকে চাঁদ থেকে পৃথিবীতে ফেলে দিয়ে তোকে তোকে মারব। রাক্ষসী যা বলে তাই করে। রাক্ষসী তার জাদু বলে আমার মাথার চুলগুলো অদৃশ্য করে আমাকে টেকো বানিয়ে দেয় আর চাঁদের দেশ থেকে ছুঁড়ে ফেলে দেয়। এত দূর থেকে পড়ে গিয়ে আমার ডানা ভেঙে যায়। তোমার কথাগুলো শুনে বড্ড খারাপ লাগলো পরি, কিন্তু তোমার মেয়ে কোথায় সে কি তুমি জানো? জানি তো, রাক্ষসী যেখানে আছে আমার মেয়েও সেখানে আছে। সেই কবে পৃথিবীতে এসেছি আর পাগলের মতো লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরছি। না জানি 1 বছরে আমার কন্যার সাথে কি কি ঘটেছে। তবে আমার মন বলছে আমার মেয়ে বেঁচে আছে। কেঁদো না পরি, শান্ত হও। তোমার মেয়ে যদি বেঁচে থাকে তবে নিশ্চয় আমি তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিব। আমার হয়তো রাক্ষসীর সাথে লড়াই করার ক্ষমতা নেই, কিন্তু রাক্ষসীকে পরাজিত করার মতো বুদ্ধি আছে। আমি যতদূর জানি ওই রাক্ষসী পাতালপুরীতে থাকে, আর আমার কন্যাকেও ওই রাক্ষসী নিশ্চয়ই পাতালপুরীতে নিয়ে গেছে। তবে তুমি আমার বাড়িতেই থেকো, আমি চাচ্ছি তোমার মেয়েকে উদ্ধার করতে। এরপর বিনু পাতালপুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর অনেক কষ্টে বিনু পাতালপুরীতে গিয়ে পৌঁছায়। আরে আরে আরে, পাতালপুরীতে মানুষের বাচ্চা! এই তুই পাতালপুরীতে কেন এসেছিস? আমার খাবার হতে নাকি? আহা রাক্ষসী পেশি, তুমি আমাকে দেখে এভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো পাতালপুরীতে ভ্রমণে এসেছি। আসলে ছোটবেলা থেকে আমার বড্ড শখ ছিল আমি পাতালপুরী দেখব, আর পরে জানতে পারলাম যে পাতালপুরীতে নাকি তোমার মতো ভালো আর দয়ালু একজন রাক্ষসী আছে। আর তারপর তোমার ভরসাতেই তো আমি এখানে এলাম গো। আর তুমি কি না আমাকে এভাবে শাসাচ্ছ? অতিথির সাথে এমন আচরণ করা কি ঠিক বলো? তাই তো আজ তুই আমাকে প্রথম দয়ালু বললি। না, তুই সত্যি আমার অতিথি, তোকে তো আপ্যায়ন করতেই হবে। মা ডাকেনি? তুই কোথায়? অতিথিকে কক্ষে নিয়ে যা আর আপ্যায়নের ব্যবস্থা কর। আর আমি যাচ্ছি।
রাক্ষসী অদৃশ্য হয়ে যায়। আর কক্ষের ভেতর থেকে পরীর মতো ডানাওয়ালা সুন্দরী কন্যা ডাকিনী আসে। ডাকিনীকে দেখে মিনু মনে মনে ভাবতে থাকে, বাহ, কি সুন্দর একটা পরী, এটা নিশ্চয় পরীর কন্যা। আর ডাকিনী কিনা একে নিজের মেয়ে বলছে। কিন্তু পরীকন্যাকে তো তার আসল পরিচয় সম্পর্কে জানাতে হবে। এই যে অতিথি, ঘরে এসো, মা তো তোমাকে আপ্যায়ন করতে বলেছে। আমি নিজ হাতে নরেন গুড়ের পায়েস বানিয়েছি, এসো তোমাকে খেতে দেই। তুমি একটা রাক্ষসী মেয়ে হয়ে পায়েস বানিয়েছো? এসব তো পরীকন্যারা করে। তোমার মাঝে পরীকন্যার গুণগুলো এলো কি করে বলো তো? আর তোমার পিঠে তো ডানাও আছে। রাক্ষসীর কন্যার আবার ডানা থাকে নাকি? কি সব উল্টো পাল্টে জাতা কথা বলছো? আমি রাক্ষসী কন্যা ডাকিনি। আমি পরীকন্যা হতে যাব কেন? আজব। তুমি যদি রাক্ষসী কন্যা হবে তাহলে তো তোমার রাক্ষসীর মতো ভয়ঙ্কর চেহারা থাকতো, পরীদের মতো এত সুন্দর হতে না তুমি। আর তুমি যদি পরীকন্যা নাই হবে, তোমার ডানা এলো কোথা থেকে বলো তো? তবে শোনো, তোমার আসল পরিচয় শোনো। এসব কথা শুনে ডাকিনী চুপ হয়ে যায়। এরপর বিনু টেকো পরী আর অতীতের রাক্ষসীর কুকর্মের ব্যাপারে সব কথা খুলে বলে। কি, ওই শয়তান রাক্ষসী আমার মা আর আমার পরিবারের সঙ্গে এত অন্যায় করেছে, আমার বাবাকে হত্যা করেছে, আমাদের শখের সংসারকে নষ্ট করেছে। তবে তো ওই রাক্ষসীকে আমি আজই বধ করব, ছাড়বো না আমি। হ্যাঁ, তাই করো। তবে তোমার মা আমার বাড়িতে আছে, আর তুমি রাক্ষসীকে হত্যা করার পরে তবেই আমরা ফিরে যাব, কেমন? ডাকিনী রাগে ফুঁসতে থাকে। তখনই রাক্ষসী আসে আর রাক্ষসীকে কিছু বুঝতে না দিয়ে ডাকিনী তার জাদু বলে রাক্ষসীকে হত্যা করে। আর বিনু সহ পাতালপুরী থেকে বেরিয়ে আসে, পরীর কাছে ফিরে যায়। কিন্তু পরী তার কন্যাকে এতদিন পর দেখেও চিনতে ভুল করে না যে এটা তারই মেয়ে। তুই ফিরেছিস মা, আমি তোর অপেক্ষায় ছিলাম। বিনু, সত্যি তোর তুলনা হয় না রে। তুমি তো আমার মায়ের মতোই। তবে তোমার কন্যাকে ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব ছিল। তবে তোমরা আর চাঁদের দেশে যেও না, কেমন? তোমরা আমার সাথে থেকো, আমার মা আর বোন হয়ে। আসলে আমি অনাথ তো, আমার তো আর কেউ নেই। আর তারা বিনুর সাথে থেকে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এক নদীতে এক ছোট্ট গ্রামে বাস করত রাতুল ও তার বউ। না, এভাবে আর হচ্ছেই না। সারাদিন বসে থাকতে হয়, তবুও দুটোর বেশি মাছ আমি পাই না। এই যে নবাব, বাড়িতে আসার দরকার ছিল কি? যান, আপনি নদীতে গিয়ে মাছ ধরুন। বউ, ও বউ, রাগ করছো কেন? আমি তো ধরেই নিয়েছি। যতদিন না এই ছিপে অনেকগুলো মাছ পাবো ততদিন তো আমি মাছ ধরা ছাড়বো না। শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি। আমার যেদিন বেশি রাগ উঠবে না, তখন তোমাকে আর এই ছিপ ওই নদীর জলে ফেলে দিয়ে আসবো, এই বলে দিলাম। যত সব। বাবা, মাছ পাও না, কিছু পাও না, তাহলে সারাদিন নদীর পাড়ে বসে থাকো কেন বলো তো? কাল থেকে আর যাবে না বাবা, এই বলে দিলাম। যাক, মেয়েটা মায়ের থেকে এক ধাপ এগিয়ে আছে। পরের দিন সকালে রাতুল ছিপ হাতে বউ ঘুম থেকে ওঠার আগে এই ছিপটা নিয়ে আমি নদীর তীরে যাই। সে জাগনা পেয়ে গেলে যে আমাকে যেতেই দেবে না। দেখ দেখ, তোর বাবার কাজ দেখ। যেই না আমি মাছ ধরতে নিষেধ করেছি, সেই সকাল সকাল গিয়েছে মাছ ধরতে। সে আজকে মাছ না নিয়ে বাড়িতে ফিরলে তার আমি 14 গোষ্ঠী উদ্ধার করব। মা, বকো না তো, চলো তুমি আর আমি মিলে বাবাকে ধরে আনি। ঠিক বলেছিস, দাঁড়া কাজগুলো গুছিয়ে নেই, তারপর নদীর পাড়ে গিয়ে ওর ছিপটা ভেঙে নদীতে ফেলে দিয়ে আসবো। উফ, খুব ক্লান্ত হয়ে গেছি। সেই সকালবেলা এসেছি, আর সকাল থেকে কিনা শুধু একটা মাত্র মাছ পেয়েছি। নদীর মাছরা কি আমাকে দেখে পালায় নাকি? মনে হচ্ছে একটা মাছ বেঁধেছে ছিপে।
রাতুলের বউ পেছন থেকে আসতে রাতুল যেই না ছিপটা টান দেবে, আরে আরে ছিপটা পেছন থেকে আসছে না কেন? ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। ওরে গাধা রে, ছিপটা আমার মাথায় বেঁধেছে। এই তাহলে সামনে ওটা যাবে কিভাবে? ছিপটা একটু সারাও। পেছন থেকে তো একটু সারা দিয়ে আসবে নাকি? ছিপ ছাড়ানো শেষে মনে করেছিলাম এই ছিপটা সহ তোমাকে ধাক্কা দেব। দেখো তো এই ছিপের কারণে আমার কতগুলো মাথার চুল ছিঁড়ে গেল। দাও দাও, আমাকে ছিপটা দাও, আমি নদীতে ফেলে দেব। দাঁড়াও বউ, আর মাত্র দুবার ছিপ ফেলবো। যদি মাছ না ওঠে তাহলে ছিপটা তুমি ভেঙে দিও। আচ্ছা বাবা আচ্ছা, মনে রাখবি কিন্তু, শুধু দুবার। বউ, মনে হচ্ছে ছিপে মাছ বেঁধেছে, টান দেবো? হ্যাঁ হ্যাঁ দাও। বউ দেখো কত বড় মাছ বেঁধেছে। দাঁড়াও দাঁড়াও, আরেকবার ফেলি। বউ, মনে হচ্ছে আরেকটা বেঁধেছে। টানো টানো, ছিপটা টেনে ওঠাও। বাবা দেখেছো, আমি আর মা কত লক্ষ্মী। আমরা এসেছি আর তখন থেকে বারবার মাছ উঠছে। ঠিক বলেছিস মা, তোর বাবার কোনো গুণ নেই। তুমি মাছ মারতেই থাকো, আমি এখানে বসছি। লক্ষ্মী, এটা আমার পরিশ্রমে উঠেছে, তোদের জন্য না রে, বুঝলি? কি নসিব রে বাবা, ছিপে আজকে এতগুলো মাছ বাঁধলো কি করে? মাছেরা তো মনে হচ্ছে আজকে প্রতিযোগিতা দিচ্ছে। দেখতে হবে না আজকে এসেছে তোমার সাথে। যাই হোক, তোমার বউ, চলো চলো আজকে বাড়িতে ফিরি, অনেক মাছ হয়েছে, আর মাছ ধরতে হবে না। বউ, মাছে কি স্বাদ, মনে তো হচ্ছে অমৃত খাচ্ছি। খামা খা, আজকে মাছ বেশি করে খা। কোনোদিন তো এমন মাছ পাই না, আজ যখন পেয়েছি মজা করে খা। পরের দিন সকালে, বউ আমি নদীতে গেলাম, পারলে আবার যেও। না না, আজ আর যেতে পারবো না, গরুগুলোকে গোসল করাতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে। ছিপ ফেলে বসে বসে ভাবে, কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। কালকে বইয়ের চুল এই ছিপে বাঁধা পর্যন্ত মাছ অনেকগুলো উঠছিল, এখনো তো মনে হচ্ছে ছিপে সেই চুল আছে। হ্যাঁ হ্যাঁ, চুল আছে তো, এতক্ষণ তো মাছ ভালোই বাঁধছিল। দেখি চুলটা সারিয়ে দেখি মাছ বাঁধে কিনা। চুল ছাড়িয়ে ছিপটা নদীতে ফেলবে। না না, আগে এতগুলো মাছ বাঁধছিল, চুল সারিয়ে দেওয়ার পর কোনো মাছ বাঁধছে না কেন? নিশ্চয় এর ভেতরে কোনো কারণ আছে। বুঝতে পেরেছি। কি হলো, আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলে যে? শরীরটা আজকে ভালো লাগছে না বউ, তাই তাড়াতাড়ি আজকে বাড়িতে এলাম। তা চিরুনি করার পরে তোমার মাথা থেকে যে চুলগুলো উঠে যায় তা করোটা কি তুমি? হ্যাঁ? ও মা, কেন? মাথার চুল দিয়ে আবার তুমি কি করবেটা কি? না না, আজকাল দেখছি বাচ্চারা মাথার চুল বিক্রি করে চিপস কিনে খায়, তাই আমিও ভাবছি সেই চুল বিক্রি করে চিপস কিনে খেতাম, এই আর কি। বুড়ো বয়সে যে তোমার ভীমরতি ধরবে সেটা আমি জানতে পারলে এতদিনে তো চুলগুলো জমিয়েই রাখতাম। থাকলে দাও না বউ। রমা তার উঠে যাওয়া চুলগুলো নিয়ে এসে বলে, এই নাও, লাগলে আরো দেব পরে, বুঝলে? যাও যাও, আমাকে আর বিরক্ত করো না। পরের দিন, আজ আমি ছিপ নিয়ে যাব না, আজ বরং জাল নিয়ে যাব মাছ ধরতে। আমি যেটা ভেবেছি দেখি সেটা সত্যি কিনা। জাল টেনে দেখলো এতগুলো মাছ। ও মা, আমি তো এবার ধনী হয়ে যাব। তাহলে এই সব ওই চুলের কেরামতি। কি আছে ওই চুলে? আমার বউয়ের মাথার চুলে নিশ্চয়ই কোনো জাদু আছে। এভাবে রাতুল প্রতিদিন তার বউয়ের মাথার চুল দিয়ে মাছ ধরে মাছ বিক্রি করে দেখতে দেখতে সে অনেক ধনী হয়ে যায়। বউ, তোমাকে আজকে আমি কিছু দেখাতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে নদীতে? তাহলে কিন্তু আমরা তোমার ওই গরুর গাড়িতেই যাব, খুব মজা হবে, তাই না রে মা? হ্যাঁ মা, খুব মজা হবে, চলো। রাতুল চুল নেবে, জাল নেবে। বউ, তুমি কি জানো আমি বাড়ি গাড়ি পেয়েছি তোমার ওই চুলের জন্য? পাগলের মতো এসব কি বলছো? আমার চুলের জন্য মানে? রাতুল জালে চুল বাঁধবে। এটা তুমি কি করছো? আর জালেই বা কেন চুল বাঁধছো? রাতুল জাল ফেলে আর অনেক মাছ ওঠে। বউ, দেখেছো তোমার চুলের কেরামতি? এবার দেখো
চুল ছাড়া জাল ফেললে কি হয় দেখেছো বউ, জালে এবার একটা মাছও বাঁধেনি। আমি এতদিন তোমাকে কিচ্ছু বলিনি, এবার কি তুমি আমাকে বলবে তোমার ওই চুলে কি আছে, যে চুল দিয়ে মাছ ধরলে আমি এত মাছ পাই? সত্যি বলছো? আমি তো কিচ্ছুই জানি না, জানলে তো আমি তোমাকে সবটাই বলতাম। এমন সময় নদীর ভেতর থেকে একটা সোনালী মাছ বের হয়ে বলে, আমি জানি তোমার এই বইয়ে চুলের রহস্য, জানতে চাও তোমরা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সোনালী মাছ। আর এই চুলের কি রহস্য, যে এই চুল দিয়ে এত মাছ ধরা যায়? তোমার বইয়ে জন্মের পর থেকে মাথায় কোনো চুল ছিল না, তাই তার বাবা কোনো এক সাধুর কাছে যায়। বাবা, আমার মেয়েটার জন্মের পর থেকে মাথায় কোনো চুল নেই, আমার মেয়েটার চুলের ব্যবস্থা করে দিন। ওই নদীর মাঝের রানীর কাছ থেকে তার ঝরা চেয়ে আনবি, তাই দিয়ে তোর মেয়ের চুলের ব্যবস্থা আমি করে দেব। রানী নদীর পাড়ে গিয়ে মাছকে ডাকতে থাকে, মাছের রানী দয়া করে উপরে উঠে এসো, তোমাকে যে খুব দরকার আমার। বলো, আমাকে তোমার কিসের দরকার? কি জন্য আমাকে ডাকলে? মাছের রানী, আমার মেয়েটার মাথায় কোনো চুল নেই, তোমার যে ঝড়াস লাগবে, তাহলে আমার মেয়ের মাথায় চুল গজাবে, দয়া করে আমাকে তোমার ঝড়াস দাও। মাছের রানী জাদু করে তার ঝরা আঁশ দেয়। এই নাও আমার ঝরা আঁশ নাও, আমার জন্য তোমার মেয়ে যদি চুল ফিরে পায় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর হ্যাঁ, এই আঁশ দিয়ে যদি চুল বানানো হয় তাহলে এই চুল দিয়ে তোমরা সারা জীবন মাছও ধরতে পারবে। ধন্যবাদ মাছ রানী, এখন তাহলে আমরা আসি। সাধু তার জাদু দ্বারা মাছের রানীর আঁশ দিয়ে রমার মাথার চুল বানিয়ে দেয়। এই হলো এই চুলের রহস্য। আমি তো তখন অনেক ছোট ছিলাম আর বাবা মারা গিয়েছিল, তাই হয়তো এই চুলের রহস্য আমার অজানা ছিল। আরো যদি আগে জানতাম তোমার এই চুলের রহস্য, তাহলে আর আমাকে এত কষ্ট করতে হতো না। হয়েছে, চলো এবার বাড়িতে ফিরি, সারা জীবন পড়ে আছে চুল দিয়ে মাছ ধরার জন্য।